হাতের মধ্যে একটি আইডি কার্ড নিয়ে বসে আছে, যা কিছুক্ষণ আগেই জাঙ্কুককে দিয়ে গেছে। তে খুশি হবে নাকি দুঃখ করবে বুঝতে পারছে না। এই লোক ওর গাল চেপে ধরে ওকে ব্যথা তো দিয়ে গেল, সাথে এক টুকরো সুখও দিয়ে গেছে। আচ্ছা, আমার এখন তার উপরে রাগ হচ্ছে না কেন? কেন উনি আমার গালে ব্যথা দেওয়া সত্ত্বেও আমার রাগ হচ্ছে না? আমার এত খুশি খুশি কেন লাগছে? উফ, তে কি হচ্ছে তোর সাথে? পরের দিন সকালবেলা তে রেডি হয়ে বিছানার উপর বসে আছে। আচ্ছা, সবাই যদি আমাকে জিজ্ঞাসা করে আমি পাস না করেও ক্যাম্পেইনে কিভাবে আসলাম, তখন আমি তাদেরকে কি জবাব দেব? আমি কি তাদেরকে বলবো যে জেকে স্যার আমাকে নিয়ে এসেছে? মুহূর্তেই তে বুকটা ধড়ফড় করে উঠল। না না, এটা আমি কি ভাবছি? সবাই যতই জিজ্ঞাসা করুক না কেন, ওনার নাম আমি কিছুতেই মুখে আনবো না, নয়তো বাকি স্টুডেন্টদের সামনে ওনার ফেস লস হবে। নাতে সাবধানে উত্তর দিবি, কোনোভাবেই জেকে স্যারের নাম মুখে আনা যাবে না। ঠিক তখনই দরজায় হালকা শব্দ করলো জিমি। তে, তুই রেডি তো? চাচ্চুকে এখন নিচে নামতে দেখলাম, চল তাড়াতাড়ি, না হলে আবার রেগে যাবেন। হ্যাঁ, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি। ঠিক আছে, চল এখন। তেও মাথা নেড়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ল। তারপরে দুজনে তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। তের পরনে আজ শুভ্র রঙের লং কুর্তি, সঙ্গে ব্ল্যাক জিন্স আর সাদা স্কার্ট, চুলগুলো উঁচু করে বাঁধা। ওর হাঁটার সঙ্গে সঙ্গে সামান্য গোছে হওয়া চুলগুলো দুলছে, চোখে গাঢ় করে কাজল পরা, দেখতে যেন শুভ্রতায় ঘেরা এক শুভ্র কন্যা। জিমিন পরেছে প্যাস্টেল ব্লু কুর্তি, সাথে হোয়াইট জিন্স, তাকেও দেখতে বেশ মিষ্টি লাগছে। দুজনে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতেই চোখ পড়লো জাঙ্কুকে। জাঙ্কুক কারোর সাথে ফোনে কথা বলছে, গলায় দৃঢ়তা, কণ্ঠে শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ সুর। ফোনে কথা বলার মাঝেই জাঙ্কুকের নজর গেল তের উপরে। সেই দৃষ্টিতে ছিল মুগ্ধতা, কিন্তু বোকা তে জাঙ্কুকের দৃষ্টি পড়তে অক্ষম। তাও জাঙ্কুকের এই দৃষ্টি তের বুকের ভেতরে যেন ঝড় তোলে। আশ্চর্যজনক ভাবে আজ জাঙ্কুকও পরে আছে সাদা ফর্মাল শার্ট এবং ব্ল্যাক ফর্মাল প্যান্ট। এক মুহূর্তের জন্য তের মনে হলো জাঙ্কুক আর সে ম্যাচিং ম্যাচিং। ঠিক তখনই নিজের ভাবনাকে তিরস্কার জানালো তে। এইদিকে জাঙ্কুক তের উপর থেকে চোখ সরিয়ে ফোনে কথা বলতে বলতে ওদের দুজনকে দূরত্ব আসতে ইশারা করলো। তারপর দুজনে জাঙ্কুকের পিছু পিছু ছুটে গেল গাড়িতে। ড্রাইভিং সিটে জাঙ্কুক, পাশে জিমিন আর পিছনে বসেছে তে। তে কি মনে করে যেন গাড়ির মাঝখানে বসলো। অন্যদিন হলে হয়তো গাড়ির জানালার সাথে চেপে বসতো। তে নিজের নজর ঘুরিয়ে রাস্তা দেখতে চাইছে, কিন্তু ওর চোখ বারবার চলে যাচ্ছে সামনে জাঙ্কুকের দিকে। কাল রাতের ঘটনার পর থেকে তে মনে জাঙ্কুকের প্রতি অদ্ভুত টান অনুভব করছে, যা আগে কখনো করেনি। অচেনা অজানা এক অনুভূতি, যা নিজে ঠিকমতো ব্যাখ্যা করতে পারছে না। তাই তো বারবার লুকিং গ্লাসে লুকিয়ে চুরিয়ে জাঙ্কুককেই দেখে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে পড়ে ও নিজেও বেশ বিব্রত বোধ করছে। পাছে না জাঙ্কুক বিষয়টা বুঝতে পেরে যায়, তখন জাঙ্কুক তাকে কি ভাববে? অবশ্যই খারাপ মেয়ে। যে জায়গাতে জাঙ্কুক ওকে আর জিমিনকে সমান চোখে দেখে, সেখানে তে কোনো রকম বিব্রতিকর পরিস্থিতি তৈরি করে নিজেকে লজ্জায় ফেলতে চাইছে না। কিন্তু মন কি এসব বোঝে? এই যে এত কিছু বোঝানোর পরও ও বারবার জাঙ্কুকের দিকেই তাকাচ্ছে। জাঙ্কুক যদি ব্যাপারটা বুঝে যায়, কি লজ্জায় পড়তে হবে ওকে। এসব ভেবেই তে চোখ জোড়া ছলছল করে উঠলো। বারবার চেষ্টা করছে নিজেকে সামলাতে, মুখ ফিরিয়ে বাইরে তাকাচ্ছে, কিন্তু মন বলছে একবার, শুধু একবার দেখে নি। নিজেকে বুঝিয়েও ও যখন শেষবার তাকালো জাঙ্কুকের দিকে, ঠিক সেই মুহূর্তে জাঙ্কুকও লুকিং গ্লাসে তাকায়, সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। তে ভয়ে চোখ সরিয়ে নিল। জাঙ্কুকের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তের চোখের কোণে জল চিকচিক করছে, সঙ্গে সঙ্গে জাঙ্কুকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল এক অজানা আশঙ্কায়। তের কি কোনো অসুবিধা হচ্ছে? জাঙ্কুক এক ঝলক আবারও তাকালো তের দিকে। কপালে পড়া ভাঁজটা আরো বেশি ফুটে উঠলো এখন। তের ভেজা নয়নের কারণ সে বুঝে উঠতে পারছে না। ভার্সিটিতে পৌঁছে জাঙ্কুক অন্যান্য স্যারেদের সাথে কিছু কথা বলে তেদের দিকে এগিয়ে আসলো। অতঃপর জিজ্ঞাসা করলো, তোরা কি বাসে করে যেতে চাস নাকি আমার গাড়িতে করে যাবি? না চাচু, বাসে করেই যাব, সবার সাথে যেতে খুব মজা হবে, তাই না রে তে? তে মাথা দোলালো, মুখে কিছু বললো না। ওর মনে শান্তি নেই। কই আজ সকাল পর্যন্ত তো খুব খুশি ছিল, তাহলে এখন কেন খুশি হতে পারছে না? কি হচ্ছে ওর সাথে ও নিজেও বুঝে উঠতে পারছে না। হঠাৎ এত দুঃখ কোথা থেকে এসে ভর করলো ওর জীবনে? এই যে আমার মন চাইছে ওনার দিকে একবার তাকাতে, কিন্তু আমি
প্রতিজ্ঞা করলো ও আর কিছুতেই জাঙ্কুকের দিকে তাকাবে না, জাঙ্কুকের থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবে। ওইদিকে জাঙ্কুক তের উদাসী মুখ দেখে তাকায়। তের উদাসীনতা তার বুকের ভিতরে পীড়া দিচ্ছে, সেটা কি এই মেয়ে টের পাচ্ছে? তেরা যেই বাসে উঠেছে সেটা ধীরে ধীরে গেট পেরিয়ে মূল রাস্তায় উঠেছে। সকালে হালকা রোদে ভিজে আছে পুরো শহর। জানালার পাশে বসে তে চুপচাপ বাইরের দৃশ্য দেখছে। জিমিন পাশে বসেই তার ক্লাসমেটদের সাথে কথা বলছে, আবার মাঝে মাঝে তেকেও কিছু বলছে, কিন্তু তের কানে জিমিনের কথা পৌঁছালে তো তে অন্যমনস্ক হয়ে বাইরেই তাকিয়ে আছে। তেকে এত অন্যমনস্ক দেখে জিমিনের কপালে চিন্তা ফুটে উঠলো। মেয়েটি সকাল অবধি তো কত এক্সাইটেড ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো ওর? জিমিন ছোট থেকে খুব বুদ্ধিমতী আর তেকে খুব ভালোভাবেই বোঝে, তাই তো তেকে একটু স্পেস দিল, কারণ ও জানে সময় হলে তে নিজে থেকে ওকে সব বলবে। জাঙ্কুক সামনের দিকে দাঁড়িয়ে একটু দূরে সিনিয়র জুনিয়রদের ভিড়ে একদম চুপচাপ। হালকা হাওয়ায় ওর শার্টের হাতা নড়ছে আর চোখে সেই পরিচিত গাম্ভীর্য। তার উপস্থিতি বাসের সকল মেয়েদের মনে উত্তেজনা সৃষ্টি করেছে। সকলেই লাজুক হেসে জাঙ্কুককে লোক দিচ্ছে, যেন এখনই ঝুলে পড়বে জাঙ্কুকের গলায়। ওইদিকে তে বাসে উঠে একবারও জাঙ্কুকের দিকে তাকায়নি। ভেতরে ভেতরে নিজেকে বুঝাচ্ছে, না তাকাবি না, উনি গুরুজন। কিন্তু মন তো এই নিয়ন্ত্রণ মানে না। না চাইতো ওর মনে অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছে, যা ও স্বীকার করতে চাইছে না কিছুতেই। তখন হালকা গলায় জিমিন কিছু জিজ্ঞাসা করলো তেকে। তে মাথা নেড়ে উত্তর দিল। ঠিক তখনই বাসের পিছন থেকে হাসির শব্দ ভেসে আসলো। লিসা আর তার গ্রুপরা পিছনে বসেছে, তারাই হুড়োহুড়ি করে বাসটাকে মাতিয়ে রেখেছে। লিসা তাদের ডিপার্টমেন্টের সবচেয়ে স্মার্ট সিনিয়র, সুন্দরী, তেমনি রূপের অহংকার। আজ ওর চোখে এক অদ্ভুত দীপ্তি। তে আর চোখে দেখলো জাঙ্কুকের পাশে থাকা সিটটা খালি, অথচ সেখানে বসছে না, শান্তভাবে দাঁড়িয়ে আছে, হাতে ফোন, মাঝে মাঝে তাকাচ্ছে জানলার বাইরে। জাঙ্কুকে দাঁড়িয়ে থাকতে দেখে লিসা এগিয়ে এলো, নিজের বান্ধবীকে হালকা ধাক্কা দিয়ে পাশের সিটটা খালি করলো। তারপর মৃদু এসে জাঙ্কুকের দিকে ঘুরে বলল, জেকে স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এইখানে বসুন না, আমার পাশের সিটটা ফাঁকা। কথাটা যেন পুরো বাসে শব্দ ছেড়ে তের কানে গিয়ে বাজলো। মুহূর্তেই ওর দৃষ্টি জানলা থেকে সরে গেল লিসার দিকে, তারপরে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কোনো জবাব দিল না, শুধু ধীর চোখে এক পলক তাকালো তের দিকে। দুজনের চোখাচোখি হলো এক মুহূর্তে। জাঙ্কুক এক সেকেন্ড তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল, ঠোঁটের কোণে হালকা এক টান। জাঙ্কুক কিছু বলছে না দেখে লিসা আবারও বলল, জেকে স্যার। জাঙ্কুকের মুখে এবার স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। সে কিছু না বলে ধীর পায়ে এগিয়ে গেল জিমিনের সিটের দিকে। তার লম্বা অবয়ব যেন পুরো গাড়িটাকে ভারী করে তুলল। মেয়েরা নিজেদের মধ্যে ফুসফুস করতে লাগলো, তাদের জেকে স্যার ওদের ভার্সিটির সব থেকে সুন্দর ও পপুলার সিনিয়রকেও পাত্তা দিচ্ছে না। বিষয়টা তাদের কাছে উত্তেজনা। জাঙ্কুক ওকে ইগনোর করছে বুঝতে পেরেই লিসার মুখেও হালকা হতাশা দেখা গেল। জাঙ্কুককে দেখে জিমিন মাথা ঘুরিয়ে হালকা হেসে জিজ্ঞাসা করলো, চাচ্চু তুমি বসবা? জাঙ্কুক সংক্ষিপ্ত গলায় উত্তর দিল, না তুমি বসো। জিমিন আর কিছু বলল না, শুধু মাথা নাড়ল। দীর্ঘ 2 ঘন্টা সফরে জাঙ্কুক একইভাবে দাঁড়িয়ে রইল ওদের সিটের পাশে। বাসের হালকা দোলনি, জানলা দিয়ে ঢোকা বাতাস আর জাঙ্কুকের শরীরের ম্যানলি স্মেল এর মনটাকে ফুরফুরে করে দিল। জাঙ্কুককে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তের খুব মায়া হলো। এক সময়তে সাহস সঞ্চয় করে ধীর গলায় বলল, আপনি এখানে বসুন না, আমি এগিয়ে গিয়ে বসছি না হয়। তের কথায় জাঙ্কুক তাকালো ওর দিকে, সেই দৃষ্টি এমন কড়া যা তের গলা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে। চুপচাপ বসে থাক, ব্যাস। তের মুখ বন্ধ হতে এটুকু কথাই যথেষ্ট ছিল। জাঙ্কুকের একটি মাত্র বাক্যই যেন তার সমস্ত আত্মবিশ্বাস ভেঙে গেল। তে নিঃশব্দে জানলার দিকে মুখ ঘুরিয়ে নিল। জাঙ্কুকের উপর তার অভিমান হলো খুব। তের অভিমানী মুখ দেখে জাঙ্কুক মনে মনে হাসলো। বোকা মেয়েটা কি জানে শুধু তার সাথে যাবে দেখে সে বাসে করে এসেছে, নয়তো এই বাসে কখনোই জাঙ্কুক আসতো না। সব শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়ে এসে উঠেছে এক
পুরনো কাঠের কটেজে। এই কটেজ থেকে কিছুটা এগিয়ে গেলে ছোট ছোট ঘর, বনের এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি ছোট্ট নদী। এমন মনোমুগ্ধকর জায়গাটি যা দেখে তে আর জিমিনের চোখ জড়িয়ে গেল। তে এবং জিমিন এক রুমে, মূলত জাংকুক নিজেই ওদেরকে এক রুম দিয়েছে যাতে করে তে এবং জিমিনের কোনো অসুবিধা না হয়। তে নিজের জন্য বরাদ্দ করা রুমে এসে ছুটে গেল বারান্দার দিকে। বারান্দায় দাঁড়িয়ে নিশ্চুপে তাকিয়ে রইল দিগন্তের দিকে। প্রকৃতির দিকে তাকালে মনের সমস্ত বিষণ্ণতা যেন হাওয়ায় মিলিয়ে যায়। তখনই পিছন থেকে জিমিন এসে বলল, কি সুন্দর জায়গা, তাই না রে তে? জিমিনের কণ্ঠে উত্তেজনা। তে শুধু হেসে মাথা নাড়ল। জায়গাটা সত্যি এতই সুন্দর যে অশান্ত মনটা মুহূর্তেই শান্ত হয়ে গেছে তে। এখন রেস্ট নিয়ে বিকালে ওরা আশেপাশে ঘুরে কাটাবে। কাল থেকে ক্যাম্পিং শুরু হবে। বিকালে ঘুরে ফিরে সকলে ক্লান্ত হয়ে কটেজে ফিরেছে। তবে তে প্রত্যেকটা সময় জাংকুককে লক্ষ্য করেছে। জাংকুক যে তাদের প্রতি কতটা দায়িত্ববান আর সেটা কাছ থেকে অনুভব করলো তে। জাংকুক এক সেকেন্ডের জন্য ওদের দুজনকে চোখের বাইরে যেতে দেয়নি। প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বুঝিয়েছে ওদের। যেমন কিছু বিষাক্ত গাছগাছালি আছে সেগুলো ভালোভাবে পরিচয় করিয়ে দিয়েছে সে সবাইকে। তে জাংকুককে দেখতে এতটাই ব্যস্ত যে ও ওইসব কিছু ঠিকমতো শোনেইনি। অন্যদিকে জাংকুকের প্রতিটি কথা জিমিন খুব ভালোভাবে রপ্ত করেছে। রাত নেমেছে ধরণীতে। তে রুমের ভিতরে উবুর হয়ে বিছানায় শুয়ে আছে মরার মতো করে। জিমিন অনেকবার ডেকেছে তেকে খাবার খাওয়ার জন্য, কিন্তু তে খাবে না মানে খাবেই না। ওইদিকে জিমিন পড়েছে মহাবিপদে। তে থেকে শুনে যতটুকু বুঝলো, তে লিসাকে পছন্দ হচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে জাংকুক। হ্যাঁ, লিসা। সন্ধ্যার সময় লিসা জাংকুকের পাশে বসেছিল, হাসাহাসি করছিল, বিভিন্ন রকমের প্রশ্ন করছিল, পড়াশোনার বাহানায় বারবার জাংকুকের দিকে লোক দিচ্ছিল। আর ওর ভাব এমন যেন জাংকুকের গলায় ঝুলে পড়বে। আর জাংকুক, সেও কিছু বলেনি ওই লিসা পিসাকে। সেও সবার জবাব দিতে ব্যস্ত। তার মধ্যে সে একবারও তের দিকে তাকায়নি। আর সন্ধ্যা থেকে সেটা নিয়ে তের মন খারাপ। সেই সাথে জাংকুকের প্রতি একরাশ অভিমান জমে আছে ও। সেই সন্ধ্যা থেকেই যে রুমে এসে বসেছে আর বের হয়নি। তে, চল না ডিনারে, সবাই অপেক্ষা করছে তো। কিন্তু তে কোনো সাড়া দিচ্ছে না। একইভাবে বিছানায় শুয়ে জানলার বাইরে তাকিয়ে আছে। তোকে একমাত্র চাচ্চুই সামলাতে পারবে। আমি যাচ্ছি। চাচ্চু এসে যখন ধমক দিবে তখন দেখবো কিভাবে না খেয়ে থাকিস। আমি ডিনারে যাচ্ছি, তুই আসবি না? শেষবারের মতো জিজ্ঞাসা করলো জিমিন। তে শুধু মাথা নাড়ল, না। অবশেষে জিমিন দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ডাইনিং হলে সবাই বসে গেছে। টেবিলের চারপাশে শুধু উষ্ণ আলোর লেখা। জাংকুক তখন চুপচাপ বসে আছে টেবিলের এক পাশে। জিমিনকে একা ঢুকতে দেখে ভুরু কুঁচকে গেল তার। ও দ্রুত পায়ে এগিয়ে গেল জিমিনের দিকে। জিমিন, তে কোথায়? জিমিন মন খারাপ করে বলল, তে আসেনি চাচ্চু, ওর নাকি খিদে নেই। আমার কোনো কথাই শুনছে না। কেন জানি হঠাৎ করে মন খারাপ করে বসে আছে। জাংকুকের কপালে ভাঁজ পড়ল, চোখের পলক ভারী হলো। মন খারাপ? গালটা নামিয়ে ও বলল, যেন নিজের সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, তুমি খাও, আমি আসছি। জিমিন মাথা নাড়ল। জাংকুক দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে গেল খাবার টেবিলের দিকে। অতঃপর একটি ট্রেতে কিছু খাবার নিয়ে নিল। এই মেয়েকে যে আমি কি করব? টেবিলে বসে থাকা বাকিদের কৌতূহলী দৃষ্টি উপেক্ষা করে জাংকুক পা বাড়ালো তের রুমের দিকে। জাংকুককে যেতে দেখে জিমিনের চোখ জ্বলজ্বল করে উঠল। ও যা ভাবছে যদি তাই সত্যি হয়, তাহলে তো তার কল্পনাকেও ছাড়িয়ে যাওয়া সুখের মতো হবে। মনটা যেন হালকা হাওয়ায় ভেসে উঠল। জাংকুক তের দরজার সামনে এসে দাঁড়িয়ে থমকে গেল। দরজা থেকে তার দৃষ্টি স্থির হলো বিছানার দিকে। তে উপর হয়ে শুয়ে আছে, চুলগুলো ছড়িয়ে রয়েছে বালিশে। তের পরনের প্লাজোটা খানিকটা উপরে উঠে গিয়ে ফর্সা পা দুটো উন্মুক্ত হয়ে আছে, যা ঘরের সাদা আলোয় স্পষ্ট দৃশ্যমান। এমন দৃশ্য চোখে পড়তেই জাংকুকের মেজাজ খারাপ হয়ে গেল। রাগে জোয়ান শক্ত হয়ে গেছে তার। সামনের টেবিলের উপরে টেটা ঠাস করে রেখে দিল। তারপর মুহূর্তে ধেয়ে গেল তের কাছে। অন্যদিকে বিছানায় শুয়ে থাকা তে এক ঝলক চমকে উঠল শব্দে। ঘুরে তাকাবে তার আগেই জাংকুক চুলের গোছা টেনে ধরলো। চুলের মুঠোয় জাংকুকের আঙুলের শক্তি এত প্রবল যে তের মাথাটা টান খেলো। ব্যথায় চোখ বন্ধ হয়ে এলো। ঠোঁট থেকে চাপা আর্তনাদ বেরিয়ে এলো। কিছুক্ষণ আগেও তে
পড়েছিল নিশ্চুপ, অথচ এখন সেই নিস্তব্ধতায় জেগে উঠলো একজনের ভয় আর একজনের ক্রোধ। আমি ব্যথা পাচ্ছি জেকে স্যার, প্লিজ ছাড়ুন। জাঙ্কুক তো ছাড়লই না, বরং আরো টেনে ধরলো তের চুলগুলো। দরজা খুলে এভাবে শুয়ে থেকে নিজের ফর্সা শরীরটা কাকে দেখাতে চাচ্ছিস তুই? আজকে তোকে আমি মেরেই ফেলবো। তোর সাহস হয় কি করে দরজা খুলে এভাবে শুয়ে থাকার? বল, চুপ করে আছিস কেন? ড্যাম ইট! তে ফাঁকা ঢোক গিলে গলা আরেকটু উঁচু করে চোখ উল্টিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের উপস্থিতিতে ও রাগ করবে নাকি খুশি হবে বুঝতে পারছে না। ওইদিকে তেকে চুপচাপ বোকার মতো তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক আবারও দাঁতে দাঁত পিষে বলল, আমাকে রাগিয়ে দিচ্ছিস তে তুই? তোকে আজ আমি কি করবো জানি না। কেন এইভাবে শুয়েছিলি বল? কেন বল? আমার মাথা কিছুতেই ঠান্ডা হচ্ছে না তে, ইচ্ছে করছে তোর এই পা দুটো কেটে দেই। কেন শুয়েছিলি দরজা খোলা রেখে? কেন ইডিয়েট? এদিকে জাঙ্কুকের রাগ আন্দাজ করতে পেরে হঠাৎ করে তেজ জানি কি হলো, ও অস্বস্তি চোখে বলে উঠল, আপনার জন্য। ব্যাস এইটুকু বলেই ওর মুখ বন্ধ হয়ে গেছে। কি থেকে কি বলে ফেলেছে, কথার মানে বুঝতেই তের নিঃশ্বাস আটকে গেল। জাঙ্কুক যে এখন ওকে ঘুরিয়ে চড় মারবে সেটা নিশ্চিত। তে চড় খাওয়ার জন্য চোখ খিচে বন্ধ করে নিল, কিন্তু না, এমন কিছুই হলো না আজ। জাঙ্কুক প্রথম দিকে একটু অবাক হয়েছিল ঠিকই, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে তের চুলটা ছেড়ে দেয়, যার দরুন তের মুখটা গিয়ে পড়ে বালিশে। বালিশে নিজের মুখ গুজে তে পা দিয়ে কমফোর্ট টেনে নেয় গায়ে, সেটার ভিতরে ঢুকে গেল। লজ্জায় যেন ওর মরে যেতে ইচ্ছে করছে। এরকম কথা আমি কিভাবে বলতে পারি? ছি 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 ছি। এখন এই লোক আমাকে কি ভাববে? উফ তে, কেন 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 এমন করলি তুই? নিজেকেই নিজে বলতে শুরু করলো ও। জাঙ্কুক তের ভঙ্গি, ওর লজ্জা এবং সেই রাগ সবটাই খেয়াল করলো। তার ঠোঁটের কোণায় লেগে থাকা সূক্ষ্ম হাসিটা যেন বাতাসে মিলিয়ে গেল। সে টেবিলে রাখা ট্রে আলতো করে তুলে নিয়ে বিছানায় বসলো। তার ভঙ্গিমা স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাগ নেই, বরং একটা মার্জিত ধৈর্য। কমফোর্ট থেকে বেরিয়ে আয়, কিন্তু না, তের কোনো হেলদোল দেখা যাচ্ছে না। ও একইভাবে শুয়ে আছে, যেন ইহকালে আর এই কমফোর্ট থেকে বের হবে না। জাঙ্কুক পুনরায় বলল, আমি তোকে কি বলছি, খাবার খাবি দ্রুত ওঠ। আমি খাবো না, আপনি চলে যান প্লিজ। থাপ্পড় খাবি তাহলে দ্রুত বের হতে। আমার এসব ছাড়াও অনেক কাজ পড়ে আছে, কালকে ক্যাম্পিং ভুলে গেছিস? আমার সাথে যেতে হলে দ্রুত বের হয়ে খাবারটা খেয়ে নে, নয়তো তোকে নিয়ে যাওয়া হবে না। এইবার মনে হয় কাজ হলো। জাঙ্কুকের কথা শুনে তে খানিকটা কেঁপে উঠলো, তার ঠোঁট কুঁচকে উঠলো, মাথা বালিশ থেকে তুললো ও ধীরে ধীরে কমফোর্টে সরিয়ে নিল। সে দেখলো জাঙ্কুক তার দিকেই তাকিয়ে আছে। কমফোর্টের ভেতর থেকে বের করে আনা তের মুখটা এত কিউট লাগছিল জাঙ্কুকের কাছে। পুরো শরীর কমফোর্টে ঢাকা, এই অবস্থায় থেকে কতটা আবেদনময়ী লাগছে তাকেই মেয়েটা জানে। জাঙ্কুকের বুকের ভিতরে হালকা করে কেঁপে উঠলো। অষ্টাদশীর এমন আবেদনময়ী রূপ ও তার উপর এমন কথাবার্তা ক্রমশ কাবু করে ফেলছে জাঙ্কুকে। তার শরীর ও মন যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। বারবার নিজেকে সংবরণ করতে চাইলেও পারছে না। এই অনিশ্চিত আবেগ আর আকাঙ্ক্ষার ঝড় থেকে নিজেকে মুক্ত করতে জাঙ্কুক গম্ভীর নিঃশ্বাস নিল, নিজের মধ্যে চরিত্রের শৃঙ্খলা ফিরিয়ে আনলো। তে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে, যা দেখে জাঙ্কুক হাসলো। জাঙ্কুক ভাবতে পারে না এতটা গভীরে কখন যে পড়তে শুরু করেছে সে। জাঙ্কুক আধো আধো কণ্ঠে আওড়ালো, তোমায় দেখলেই জীবনটা পুরো ছাই হয়ে যায়, আবার সেই ছাই থেকে জন্ম নেয় নতুন প্রেম। অতঃপর জাঙ্কুক খাবারটা তের মুখের সামনে ধরলো নতুন এক মমতায়। নিজের সমস্ত টানাপোড়েন উদ্দীপনা ছাপিয়ে একটু একটু করে আদর আর যত্নে তেকে খাইয়ে দিতে শুরু করলো। সকালটা আজ অদ্ভুত রকমের উজ্জ্বল। জিমিন আগেই তৈরি, নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছে। অন্যদিকে তে রুমের জানালা খুলে দাঁড়িয়ে বাইরের সকলে ছোটাছুটি দেখছে, কিন্তু তের বুকের ভিতর আজ এক অদ্ভুত তাপ। আর কিছুক্ষণ পরেই ওদের ক্যাম্পিং শুরু, আর ওর ডিপার্টমেন্টের গাইড হলো জাঙ্কুক। ভাবনাটা যতই স্বাভাবিক হোক, তের বুকের ভিতরে হঠাৎ যেন হালকা কম্পন জেগে উঠেছে। গতকাল রাতের ঘটনার পর আজ জাঙ্কুকের সামনে কিভাবে দাঁড়াবেও? কাল রাতের ঘটনা, লজ্জা আর নিজের অনিচ্ছাকৃত বলা কথাটা এখন ঘুরছে মনে মনে। চলতে আমাদের বাস রেডি।
জিমিনের ডাকে ও চমকে উঠলো। অতঃপর মাথা নেড়ে দুজনে দ্রুত ব্যাগ নিয়ে নিচে নামলো। নিচে এসেই তে দেখলো জাংকুক দাঁড়িয়ে আছে সবার মধ্যে, একদম গম্ভীর মুখে, কালো সানগ্লাস চোখে। তে যখন পায়ের আওয়াজে এগিয়ে গেল, জাংকুক একবার মাত্র চোখ তুললো। তাদের দৃষ্টি মিলতেই যেন চারপাশের কোলাহল মুহূর্তে থেমে গেল। সেই এক ঝলক দৃষ্টি তের বুকের ভিতরে কাঁপিয়ে দিল। জাংকুক খুব শান্ত গলায় বলল, লেটস গো। তে নিঃশব্দে মাথা নাড়ল। বাসে উঠে জিমিন এবং তে একসাথে বসলো। কিছু সময়ের ব্যবধানে বাসটা ধীরে ধীরে চলতে শুরু করলো। জানলার পাশে বসে তে নীরবে বাইরের দৃশ্য দেখছে, অথচ মনটা পুরোপুরি অন্য কোথাও। ওর সাথে কি হচ্ছে বেচারি বুঝে উঠতে পারছে না। এই অনুভূতিকে কি নাম দেবে? আর জাংকুক আর তার মধ্যেকার এই বয়সের তফাৎ, এটাই কি খুব অস্বাভাবিক কিছু? কই, ওর তো মনে হচ্ছে না। কিন্তু যদি জাংকুকের কাছে বয়সটা ইম্পর্টেন্স হয়, তাহলে এসব আজগুবি ভাবতে ভাবতে তে আর চোখে জাংকুকের দিকে তাকালো। সেদিনের মতোই জাংকুক ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। মুহূর্তেই ওর কালকে রাতে জাংকুকের বলা কথা মনে পড়ে গেল। কাল রাতে তেকে খাইয়ে দিয়ে জাংকুক স্থির দৃষ্টিতে তের দিকেই তাকিয়েছিল। ওইদিকে জাংকুককে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তে লজ্জায় মাথা নুইয়েছিল। আবার আর চোখে যখন জাংকুকের দিকে তাকালো, মুহূর্তেই দুজনে চোখাচোখি হলো। তের সাথে সাথে চোখ নামিয়ে নিল। জাংকুককে ভীষণ ভয় পায়ও। জাংকুকের চোখের দিকে তাকিয়ে থাকার সাহস এই জন্মে ওর হবে না। ঠিক তখনই জাংকুক বাম হাতে তের গাল হালকা চেপে ধরে তের চোখে চোখ রেখে বলে উঠল, আমার জন্য তোর এমন কিছু করতে হবে না। আমি তোর এই ফেস দেখলেই কন্ট্রোল হারিয়ে ফেলি। এইটুকু বলেই ধুমধাম পা ফেলে চলে যায়। জাংকুকের সেই গলার স্বর, সেই চোখ, সেই নিঃশ্বাস, সবকিছু যেন ওর বুকের ভিতরে এক অনিয়ন্ত্রিত কম্পন ছড়িয়ে দিয়েছিল। ঠিক কত ঘন্টা সময় নিয়ে তে নিজেকে সামলেছিল তা ঠিক করে জানা নেই। বন আর পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে 2 ঘন্টা যাবৎ হেঁটে চলেছে সব শিক্ষার্থীরা। তের খুব কষ্ট হয়েছে, তাই একটু দাঁড়িয়েছে। জিমিনও তার সাথেই রয়েছে। জাংকুক ওদের কাছে এসে বলল, দ্রুত চলো, সবাই অনেকটা এগিয়ে গিয়েছে। তে আর জিমিন মাথা নেড়ে জাংকুকের পিছন পিছন চলতে শুরু করলো। বনের উঁচু নিচু পথ ধরে হেঁটে যাওয়া খুবই মুশকিল। জিমিন ওর বন্ধুদের থেকে আগেই একটি লাঠি নিয়েছিল বিধায় হাঁটতে একটু সুবিধা হচ্ছিল। জিমিন তের পাশে হাঁটতে হাঁটতে বলল, এইভাবে হাঁটতে থাকলে তুই তো পড়ে যাবি। চাচুকে বলবো তোর হাতটা ধরতে। চুপ থাকতো জিমিন, এমনিতেই হাঁটতে পারছি না, পড়ে টরে গেলে কি হবে সেটাই ভাবছি আমি। সবাই হাসবে আমাকে দেখে, সেজন্যই তো বলছি চাচুকে ডেকে দে। না না, একদমই না, ওনাকে কিছু বললে আমাকে ধমকে রাখবে না। আরে কিছু বলবে না চাচু বলেই জিমিন ডেকে উঠলো। জাংকুক দ্রুত ফিরে তাকালো, চোখে প্রশ্নবোধক চিহ্ন। চাচু, তের হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, আমার তো ভয় করছে যদি পড়ে টরে যায়। তুমি একটু তোমার সঙ্গে করে নিয়ে আসো না। তে, তুই চাচুর সাথে আয়, আমি আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ডের কাছে যাচ্ছি, ওরা সেই কখন থেকে আমাকে ডেকে চলেছে। এই বলে জিমিন চলে গেল। পিছনে রয়ে গেল জাংকুক আর তে। 8 ঘন্টা যাবৎ ওরা দুজনে ঠায় দাঁড়িয়ে আছে। জাংকুকের দৃষ্টি তের দিকে আর তের দৃষ্টি মাটিতে। যেতে চাইছিস নাকি এখানেই রাত কাটাবি ভাবছিস? জাংকুকের এমন নির্লজ্জ কথায় তের চমকে উঠে জাংকুকের দিকে তাকালো। জাংকুক বাঁকা হেসে তের একটু কাছে এগিয়ে এসে ওর ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় করে নিল। অতঃপর দুজনে এগিয়ে চলল গন্তব্যের দিকে। আরো 8 ঘন্টা সময় নিয়ে ওরা ক্যাম্পিং এর জন্য বরাদ্দ করা স্থানে পৌঁছালো। বেশ খোলামেলা বড় জায়গা, এইখানে টেন্ট বাঁধতে খুব একটা অসুবিধা হবে না বুঝতে পারলো জাংকুক। চারদিকে চোখ বুলিয়ে তার এবং তেদের জন্য একটি জায়গা দেখে নিল। অন্যদিকে লিসা কয়েকজন বান্ধবী নিয়ে জাংকুকের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। ওর চোখে স্পষ্ট আগ্রহ, কিন্তু জাংকুকের দৃষ্টি সেদিকে নেই। ও তো তের ছোট্ট হাতটা টেনে নিয়ে যাচ্ছে। দেখে স্যার ওনার ভাইয়ের মেয়েদেরকে খুব সেফলি রাখে, দেখছিস কিভাবে ওই মেয়েটার হাত ধরে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ছোট্ট একটি বাচ্চা। লিসা বিরক্তি কণ্ঠে বলল, ওদের দুজনের জন্য জেকে স্যার অন্যদেরকে সময় দিতে পারে না। এখন
এখন আমার ওই দুটোকে খুব বিরক্ত লাগে, বিশেষ করে এটাকে সব সময় জেকে স্যারের সাথে চিপকে থাকে। এইরকম ভাবে বললে চলবে না লিসা, স্যারকে পটাতে হলে ওদের দুজনকে হাতে রাখতে হবে। তো কিছুক্ষণ পর সব শিক্ষকরা স্টুডেন্টদের কয়েকটি ভাগে ভাগ করে দিলেন। একদিকে জাঙ্কুকের গ্রুপ, আর একদিকে জিমিনদের ডিপার্টমেন্টের গ্রুপ, আর রইলো বাকি একটা গ্রুপ। তে স্বভাবতই জাঙ্কুকের গ্রুপেই পড়েছে। গ্রুপ ভাগ হতেই জাঙ্কুক বলল, প্রত্যেকে এখন নিজেদের টেন্ট সেট করবে, জিনিসপত্র গুছিয়ে ফেলো, বিকেলে টেইলওয়ার্ক থাকবে, তখন দেরি করা চলবে না। তার গম্ভীর গলায় সবাই তৎপর হয়ে উঠল। তে আর জিমিন একসাথে টেন্ট ফেলছে। জিমিন দক্ষ হাতে কাজ করছে, কিন্তু তে বারবারই দড়িটা উল্টো বাঁধছে। শেষে বিরক্ত হয়ে জিমিন বলল, এই তে, তুই গাণিতিক মানুষ, দড়িটা সোজা করে বাঁধতে পারছিস না? তে মুখ ফুলিয়ে বলল, গাণিতিক বলে কি আমি দড়ির জ্যামিতি জানবো? জাঙ্কুক দূর থেকে হাসলো, কিন্তু কিছু না বলেই এগিয়ে এলো। ওদের পাশে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, আমি করে দিচ্ছি। তে অবাক হয়ে মাথা তুলল। জাঙ্কুক নিচু হয়ে দড়িটা বাঁধতে শুরু করলো। তার হাত খুব কাছে এসে গেল তের হাতে। বাতাসে পাইন গাছের গন্ধের সঙ্গে এক অচেনা উষ্ণতা মিশে গেল। তের বুকের ভিতর ধুকপুকানি বাড়তে লাগলো। জাঙ্কুক কাজ শেষ করে মাথা না তুলেই বলল, এবার ঠিক আছে। এমন ছোট জিনিসে ভুল করলে কাল ট্রেলওয়াকে পড়ে গিয়ে পা ভাঙবি তুই। জিমিন মুখ টিপে হাসলো। তে মিনমিন করে বলল, আপনি থাকতে যদি পড়েই যাই, তাহলে আপনার প্রেমে পড়ে কি লাভ আমার? তে ভাবছে জাঙ্কুক হয়তো শুনতে পাবে না, কিন্তু ও তো জানে না তের না বলা কথাও জাঙ্কুক বুঝে যায়। তাহলে এর এমন কি? জাঙ্কুক একবার ওর দিকে তাকালো। চোখে এমন এক দৃষ্টি যাতে রাগ নেই, কিন্তু অন্যরকম এক নীরব সতর্কতা আছে। তুই এসব কথা খুব সহজেই বলিস তে। তে কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এদিকে দূর থেকে লিসা এই দৃশ্য দেখে রেগে গর্জে উঠল। আজকের দিনটা সকাল থেকেই ঝলমলে ছিল। ট্রেল ওয়ার্কের জন্য সব গ্রুপ আজ একসাথেই বেরিয়েছে। বনভূমির গা ঘেঁষে ঝিরিঝিরি রোদ পড়ছে, বাতাসে শালপাতার গন্ধ। ছাত্রছাত্রীরা হাঁটছে আনন্দে, কেউ কেউ ছবি তুলছে। জাঙ্কুক সেদিনের মতোই সবার সামনে দাঁড়িয়ে বলছে, কেউ কোনো গাছে পাতা বা ফুলে হাত দেবে না। এই বনে অনেক কিছু সুন্দর, কিন্তু তার ভিতরে বিষ লুকিয়ে থাকে, তাই সবাই সাবধান থাকবে। জাঙ্কুকের কথা সবাই মাথা নেড়ে বুঝে নিয়েছিল, কিন্তু তে বাদে। তে নজর ছিল অন্যদিকে। ওরা সকলেই যখন ক্যাম্পিং করে ক্লান্ত অবস্থায় একটি খালি জায়গায় বসে রেস্ট নিচ্ছিল, তখনই তের চোখে পড়ল দূরের একটি কোণে ফুটে থাকা অদ্ভুত সুন্দর একটি ফুলের দিকে। এত সুন্দর ফুল ও জীবনেও দেখেনি। বুকের ভিতরে শিশু সুলভ উচ্ছল ছলাৎ করে উঠল মুহূর্তে। এই ফুলটা যদি জিমিনকে দেই, ও খুব খুশি হবে। মনে মনে সিদ্ধান্ত নিল সারপ্রাইজ দেবে জিমিনকে। যেই ভাবা সেই কাজ। তের চারপাশে ভালো করে খেয়াল করে কেউ দেখছে কিনা। অতঃপর এক দৌড়ে সবার চোখেরই ফুলটির দিকে চলে গেল। জাঙ্কুক তখন অন্য টিচারদের সঙ্গে ক্যাম্পের দিক নির্দেশনা নিয়ে কথা বলছিল, তাই তের দিকে নজর রাখতে পারছিল না। কিন্তু কে জানতো ওর এইটুকু অসতর্কতা এত বড় বিপদ টেনে আনবে। তে হাঁটু গেড়ে বসলো, হাত বাড়িয়ে ফুলটা ছুঁয়ে নিল। আর ঠিক তখনই জিমিনের চোখ পড়ল ওর দিকে। জিমিন যেহেতু বায়োসায়েন্সের স্টুডেন্ট, ওর ওই ফুলটা চিনতে খুব একটা দেরি হলো না। মুহূর্তেই জিমিনের রক্ত হিম হয়ে গেল। জিমিন তৎক্ষণাৎ চিৎকার করে উঠল, তে, ওটা ছুঁস না, ফেলে দে, ওটা বিষাক্ত। কথা শেষ না হতেই জিমিন পাগলের মতো দৌড়ে গেল ওর দিকে। জাঙ্কুক হঠাৎ জিমিনের চিৎকার শুনে চমকে ওঠে। পর মুহূর্তে জিমিনের কথার মানে বুঝতে পেরে তড়িৎ গতিতে তের দিকে তাকালো। পর মুহূর্তেই ওর পা যেন নিজের অজান্তে দৌড়াতে শুরু করলো। এদিকে আতঙ্কে জমে যাওয়া তে ফুলটা ফেলে দিল, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। জিমিনের অনবরত চিৎকারে তে আটকে মুখে হাত দিয়ে বসলো। না তে, মুখে হাত দিস না। জিমিন দৌড়ে এসে এক ঝটকায় ওর হাতটা মুখ থেকে সরিয়ে নিল। তের চোখ তখন আতঙ্কে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জাঙ্কুক ছুটে এসে জিমিনের পাশে হাঁটু গেড়ে বসলো। তার কণ্ঠ ভারী, কাঁপছে। কি হয়েছে? কোন ফুলটা? জিমিন হাঁপাতে হাঁপাতে বলল, চাচু, ওইটা অলিয়ান্ডার। এটা খুব বিষাক্ত, তাড়াতাড়ি কিছু করতে হবে। মুহূর্তেই তের হাত এবং ঠোঁট জ্বলতে শুরু করলো এবং রং নীলচে হতে শুরু করলো। জাঙ্কুক এক মুহূর্ত সময় নষ্ট করলো না, তেকে নিজের কোলে তুলে নিল। তের ঠোঁটে
তখন হালকা নীলচে ছায়া পড়েছে, হাতের আঙুলে জলার দাগ জ্বলছে, জ্বলছে। তের অস্পষ্ট কণ্ঠ শুনে জাঙ্কুকের বুক ফেটে গেল। জিভ বের করিস না, মুখ বন্ধ করে রাখ, নয়তো পয়জন মুখের ভিতরে চলে যাবে। জাঙ্কুকের কণ্ঠ ভয়। তে নরম গোলাপি ঠোঁট নীলচে হয়ে গেছে, আঙুলগুলো কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে এবং সাথে সাথে তের মাথা ওর বুকের সাথে ঢলে পড়ল। তে চোখ খুল বলছি। জাঙ্কুকের কণ্ঠে এমন হাহাকার আগে কেউ শোনেনি। ওর চোখ লাল হয়ে উঠেছে, ঘামে ভিজে যাচ্ছে কপাল। চাচু, ওর হাতটা ফুলে যাচ্ছে, দ্রুত গাড়ি ঠিক করো, এখনই বেরোতে হবে, এক্ষুনি। জাঙ্কুক তেকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। দ্রুত গাড়ি নিয়ে আসো। জাঙ্কুকের কথায় গাড়িটার কয়েকজন ছাত্র মাথা নেড়ে ছুটে গেল। এরই মধ্যে একটি ছেলে এসে বলল, স্যার, কিছুটা পথ হেঁটে যেতে হবে, এত ভিতরে গাড়ি ঢুকছে না। ছেলেটার বলতে দেরি হলো, কিন্তু জাঙ্কুকের ছুটতে দেরি হলো না। সবার চোখের সামনে মুহূর্তে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লো। কেউ ব্যাগ ফেললো, কেউ দৌড় দিল, কেউ ফোন বের করলো। কয়েক মিনিটের মধ্যেই একটি জিপ গাড়ি এগিয়ে এলো। দরজা খুলে দিতেই জাঙ্কুক তেকে কোলে নিয়ে গাড়িতে উঠলো। তের মাথাটা ওর কাঁধে হেলে আছে, নিঃশ্বাস ধীর, ঠোঁট নীল। তে, চোখ খোল, একবার চোখ খোল। চাচু, আমিও আসছি। না, তুমি এখানেই থাকো, এটা তোমার ড্রিম ক্যাম্প, চিন্তা করো না। তের সেফটি আমার দায়িত্ব, তুমি থাকতে ওর কিছু হতে পারে না চাচু, সেটা আমি জানি। জাঙ্কুক এক নজর তাকালো জিমিনের দিকে, আবারও ফিরে তাকালো তের দিকে। সেকেন্ডেই গাড়ি ছুটে চললো পাহাড়ি রাস্তা ধরে। জাঙ্কুক হাত শক্ত করে ধরে আছে তের হাতটি, যেন এই হাত ছেড়ে দিলে মেয়েটি হারিয়ে যাবে। জাঙ্কুকের গলা ভারী, চোখে আতঙ্ক, আর বুকের ভিতরটা জ্বলছে অজানা এক ভয়। দ্রুত করো। জাঙ্কুকের স্বর ভেঙে আসছে। চিন্তা করবে না স্যার, আমরা এসে পড়ছি, আর মিনিট খানিক লাগবে। জাঙ্কুকের বুকের ভিতরটা যেন কাঁপছে প্রতি নিঃশ্বাসে। আই এম সরি জান, আমি তোকে সেভ করতে পারিনি। জাঙ্কুকের কণ্ঠ ফেটে যাচ্ছে, ওর ঠোঁট কাঁপছে, চোখের কোণায় নেমে আসছে এক বিন্দু জল, যেটাতে গালে পড়তেই ওর নিঃশ্বাস আরো ভারী হয়ে উঠল। স্যার, পৌঁছে গেছি, একটু ধৈর্য ধরুন। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি করলো না। গাড়ি থামতেই দরজা খুলে এক ঝটকায় তেকে নিয়ে নেমে গেল। হাসপাতালের লাইটগুলো ওর চোখে পড়তেই মনে হলো পৃথিবী থেমে গেছে। তুই থাকতে আমার বোনের এই অবস্থা হয় কি করে জাঙ্কুক? এইভাবে আমার বোনকে আগলে রাখবি তুই? এইভাবে? এই তোর আগলে রাখার নমুনা? আমার বোনের শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, আর তোর কোনো খবর নেই। যখন ও ফুলটা হাতে নিয়েছিল তখন তুই কোথায় ছিলি? কি বলছিস তুই সুগা? জাঙ্কুক ইচ্ছে করে এরকম করেছে নাকি? ও যদি পারতো নিজের প্রাণটা তোর বোনকে দিয়ে দেয়, আর তুই এভাবে বলছিস ওকে? তাহলে আমার কি বলা উচিত? যে হোক, তুই বল, ও থাকতে আমার বোনের এত বড় ক্ষতি হয় কিভাবে? আর যদি ওর কিছু হয়ে যেত? সুগা, তুই শান্ত হ। জাঙ্কুক ইচ্ছে করে করেনি, আর এখন তো তুই বিপদ মুক্ত। জাঙ্কুক এবার গর্জে উঠলো, স্বরটা যেন গলিত আগুনের মতো। আমি থাকতে ওর কিচ্ছু হবে না সুগা। যতদিন আমি বেঁচে আছি ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস কেউ পাবে না। সুগা বিদ্রুপে হেসে উঠলো। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি। তোর মতো আদবুড়োর হাতে আমার ফুলের মতো বোনটাকে তুলে দেওয়াই ভুল হয়েছে আমার। আজই ওকে আমি ফিরিয়ে নিয়ে যাব। আর সেখানেই জাঙ্কুকের সংযম ভেঙে গেল। মুহূর্তের মধ্যেই সুগার কলার চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, ফিরিয়ে নিয়ে যাবি মানে? কোথায় নিয়ে যাবি তুই ওকে আমার থেকে? সুগা ঝাঁকুনি খেয়ে ভয় ভয় বলল, কেন, আমার বোনের বাড়ি নেই নাকি? ভুলে যাস না, এখনো ওর ভাই বেঁচে আছে। তোর মতো রাজপ্রাসাদ নাই থাকতে পারে আমার, কিন্তু তোর থেকে আমারও কিছু কম নয়। ওদের দেখে জিহব এইবার বিরক্তি কণ্ঠে বলল, উহ, তোরা দুজনে থামবি এবার? জিহবের কথা পাত্তা না দিয়ে সুগা আবার বলল, আমি আমার বোনকে নিয়ে চলে যাবই, দেখি তুই কি করিস, কিভাবে আটকাস। সুগার কণ্ঠে এখন আর ক্ষোভ ছিল না, তার কণ্ঠে ছিল এক ধরনের হুঁশিয়ারি। জাঙ্কুক স্থির, কিন্তু চোখের পলকটা ভারী হয়ে আছে। রাগে চোখ দুটো লাল, ভুরু কুঁচকে সুগার দিকে তাকিয়ে। এইভাবে তাকিয়ে তুই আমাকে ভয় দেখাতে পারবি না জাঙ্কুক। আমি আমার বোনকে এখান থেকে নিয়ে চলেই যাব। কি দেখ, দাঁতে কটমট করে বলল জাঙ্কুক, আমি যাবই। সুগা, জাঙ্কুক দাঁত পিষে বলল, আমাকে রাগ দেখাচ্ছিস তুই? সুগার ঠোঁটে তাচ্ছিলের হাসি টেনে বলল, তুই রাগলে আমার কি বল? আবার আমাকে চোখ দিয়ে হুমকি দিচ্ছে। এইবার আমি বোনকে নিয়ে যাবই, দেখি তুই কিভাবে আটকাস। এমন সময় ওপর থেকে একটি মিনমিনি কণ্ঠ ভেসে এলো, আমি কোথাও যাব না ভাইয়া। ওরা তিনজনেই
থমকে গেল। একসাথে তিন জোড়া চোখ ঘুরে গেল উপরে। সিঁড়ির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে তে, ফ্যাকাশে মুখে মৃদু দীর্ঘতা। জাঙ্কুক উপরের দিকে তাকিয়ে থমকে গেল। সুগার চোখ কুঁচকে বলল, তুই কি বললি বনু? তে মুখ নামিয়ে বলল, না মানে এখানেই তো থাকতে হবে আমাকে, আমার পড়াশোনা আছে না ভাইয়া, বাড়ি গেলে পড়ায় গ্যাপ পড়ে যাবে, তাই আর কি। এক মুহূর্তের জন্য ঘরে নেমে এলো নিস্তব্ধতা। সুগা অবিশ্বাসী নজরে তাকিয়ে আছে নিজের বোনের দিকে। যে মেয়েটা পড়াশোনার নাম শুনলে পালাই পালাই করে, সে আজ পড়ার অজুহাত দিচ্ছে, এটাও সম্ভব? মুহূর্তেই জাঙ্কুকের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। সুগা বিরক্ত চোখে তাকালো জাঙ্কুকের দিকে। কি করছিস তুই আমার বোনকে জাঙ্কুক? জাঙ্কুক ভুরু নাচিয়ে ঠান্ডা গলায় বলল, তোর বোন নিজেই তো যেতে চাইছে না, তাতে আমার দোষ কোথায় বল? সুগা বিরক্তিতে কপাল চাপড়ালো। শিশু আমার ছোট্ট বোনটাও তোর মতো আদবুড়োর প্রেমে পড়ে গেল নাকি? জাঙ্কুক হেসে বলল, তোর বোনের পছন্দটা খারাপ নয় বল। এইবার পাশে দাঁড়ালো জেহো, হাসতে হাসতে বলল, সুগা ভুলে যাস না, এটা কিন্তু যে সে নয়, এটা স্বয়ং জিয়ন জাঙ্কুক, ওর কাছে অসম্ভব বলে কিছু নেই। সুগা বিরক্তিতে মুখ নাড়ল। অসাধারণ, মানে এবার থেকে আমার বোনের টিউশন, গার্ডিয়ান আর বডিগার্ড সব একসাথে? জাঙ্কুক শান্ত গলায় বলল, হ্যাঁ, যতদিন আমি আছি ওর দায়িত্ব আমার, তুই শুধু দেখ। সুগা মুখে আর কোনো কথা এলো না, শুধু দূর থেকে রেলিং ঘেঁষে দাঁড়ানো তের মুখ দিকে তাকিয়ে থাকলো। তের চোখে তখন এক অদ্ভুত আলো, যেন ও নিজেই বুঝে গেছে কোথায় ওর আশ্রয় আর কে ওর নিরাপত্তা। ওর ছোট বোনটা যে জাঙ্কুকের জন্য এতটা পাগল হয়ে যাবে ও কখনো ভাবতে পারেনি। সুগা অসন্তুষ্ট ভঙ্গিতে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক এইবার সুগার মুখের দিকে দৃষ্টি সরিয়ে চোখ ঘুরে গেল সোজা তের দিকে। এক মুহূর্তে জাঙ্কুকের ভুরু কুঁচকে গেল, কপালে ভারী ভাঁজ পড়ল। রেলিং এর পাশে দাঁড়ানো তের মুখটা এখন ফ্যাকাশে, ঠোঁট কামড়ে ধরে আছে ও, চোখ দুটো কেমন অনির্বাচনীয় আতঙ্কে ভরা। তুই রুমের বাইরে বেরিয়েছিস কোন সাহসে? কণ্ঠটা ঠান্ডা অথচ ভয়াবহভাবে ধারালো। তে মুখ কাচুমাচু করে তাকিয়ে রইল, ঠোঁট নড়ছে অথচ কোনো শব্দ বের হলো না। তুই আমার সামনে আমার বোনকে শাসাচ্ছিস কোন সাহসে? আমাদের মধ্যে একদম কথা বলবি না সুগা। জাঙ্কুক আঙুল উঁচিয়ে বলল, এটা আমার একদম পছন্দ নয়। মুহূর্তেই সুগা চোখ বড় বড় হয়ে গেল। নিজের রক্তের বোনকে নিয়ে এইভাবে নির্দেশ দিচ্ছে আর তাকে বলছে কিছু না বলতে। রুমে যা দ্রুত। জাঙ্কুকের ঠান্ডা নির্দেশ। তে একবার সুগার দিকে তাকিয়ে মাথা নিচু করে দ্রুত রুমে ঢুকে গেল। জাঙ্কুক এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? সেও, তোর কি বাড়িঘর নেই? দেহ হতভম্ব, তুই আমাকে এভাবে বলতে পারলি দোষ? এখন কি তোর বাড়িতে থাকতে হলে আমাদের পারমিশন লাগবে নাকি? লাগলে আমরা নিচ্ছি না, এখন বল বোতল কোথায়? জাঙ্কুকের ঠান্ডা গলা, ফ্রিজে আছে বলেই জাঙ্কুক সিঁড়ির দিকে পা বাড়ালো। কোথায় যাচ্ছিস তুই? তের রুমে, আজ রাতটা সেখানেই থাকছি, সো ডিস্টার্ব করবি না। কি বললি তুই? সুগা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। বনুর রুমে থাকবি মানে? দেখ জাঙ্কুক, তুই কিন্তু। জাঙ্কুক ফিরে তাকালো, চোখে একরাশ শীতল আগুন। এসব উদ্ভট চিন্তাধারা মাথা থেকে ঝেড়ে ফেল শালা সাহেব, নয়তো ওই সুন্দর নাকটা আর সুন্দর থাকবে না। এইটুকু বলে জাঙ্কুক চলে যাচ্ছে। আমি তো শালা নই, সুমন্দি হই, ভুলে যাস না। হু কেয়ারস? জাঙ্কুক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে তের রুমের দিকে পা বাড়ালো। দরজার সামনে এসে থমকালো জাঙ্কুক। রুমের ভিতরে আধো আলোয় ঢাকা, জানলার পর্দা দুলছে হালকা বাতাসে। তে বিছানার কোণে বসে আছে, দুহাত একসাথে জড়িয়ে, যেন কোনো বড় অপরাধ করে ফেলেছে। জাঙ্কুক দরজাটা বন্ধ করতেই তে চমকে উঠল। রুমের বাইরে বেরিয়েছিস কোন সাহসে? জাঙ্কুকের গলাটা নিচু কিন্তু গম্ভীর শোনালো। তে কাচুমাচু মুখ করে বলল, আমি তো শুধু একটু নিচে দেখছিলাম। জাঙ্কুক কিছু না বলে ধীরে এগিয়ে গেল তের দিকে। তে ভয়ে এক পা পিছু হটলো। ওর চোখ এখনো সেই বিষাক্ত ফুলের আতঙ্ক, তবু সামনে দাঁড়ানো মানুষটার রাগ যেন আরো ভয়ঙ্কর। তুই আমাকে ধৈর্যের শেষ সীমানায় নিয়ে যাচ্ছিস তে, তুই জানিস না আর যদি তোর কিছু হয়ে যেত তখন আমি। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থাকলো, তারপর আবার বলল, আজ তোর ভাই আমার দায়িত্বে প্রশ্ন তুললো, আর সেটার জন্য কে দায়ী? তে ভয় ভয় বল, সরি। এইটুকু বলে তে জাঙ্কুককে কি বলবে কিছু ভেবে না পেয়ে হুট করে বলে উঠলো,
সরি চাচ্চু। ব্যাস, এটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। চাচ্চু শব্দটা শুনে জাঙ্কুকের মুখের ভাবভঙ্গি পরিবর্তন দেখা গেল। এক সেকেন্ডও সময় না দিয়ে তের গাল চেপে ধরলো জাঙ্কুক। কি বললি? আবার বল। ভয়ে তের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ছড়ো চোখ জোড়া নিক্ষেপ করলো জাঙ্কুকের দিকে। মুহূর্তে তের গাল ছেড়ে দিয়ে নিজেকে স্বাভাবিক করলো জাঙ্কুক। জাঙ্কুক ধীরে ধীরে তের গাল দুটো আদরে ভাবে ধরলো। কেন আমার কথা শুনিস না তুই? আজ কত বড় বিপদ হতে পারতো, তোর কোনো আইডিয়া আছে? নেই জান। জাঙ্কুকের আদরে কণ্ঠে তের গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। অতঃপর জাঙ্কুকের কোমরের দিকে শার্টটাকে টেনে ধরে ফুপিয়ে বলল, আমি জানতাম না তো যে ওই ফুলটা। আমি জানি তুই জানতিস না। জাঙ্কুকের স্বর নরম হয়ে এলো। কিন্তু তুই যদি একটু আমার কথা শুনতি তাহলে তো এমনটা হতো না বেবি। অতঃপর জাঙ্কুকের আঙুল আলতো করে তের নিচে ঠোঁটে ছুঁয়ে গেল। এখনো জ্বালা করছে? তে মাথা নাড়ল ধীরে। পর মুহূর্তে জাঙ্কুক হঠাৎ কাছে টেনে নিল তেকে, বুকের ভিতরে চেপে রাখলো শক্ত করে। আর কখন আমাকে না বলে কোথাও যাবি না তুই। জাঙ্কুকের কথায় তে মনে মনে খুব খুশি হলো। জাঙ্কুকের কাছে এত গুরুত্ব পেয়ে ও যেন আকাশে উড়ে বেড়াচ্ছে। তে লাজুক হেসে মুখ লুকালো জাঙ্কুকের বুকে। জাঙ্কুক আদরি ভাবে তের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাত নেমেছে নিঃশব্দে। জাঙ্কুকের পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে। শুধু করিডোরের এক কোণে টিমটিমে লাইট জ্বলছে। তের রুমের জানলার পাশে বসে আছে জাঙ্কুক। বাইরে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, যেন এই নীরব রাতটা আরো গভীর করে তুলছে। বিছানায় তে ঘুমানোর চেষ্টা করছে, চোখ বন্ধ, কিন্তু ঘুম আসছে না। শরীরের জ্বালা অনেকটা কমেছে, কিন্তু মনের ভিতরে অন্য এক অস্থিরতা ঘটছে। জাঙ্কুকের উপস্থিতি যেন সেই অস্থিরতাকে আরো তীব্র করে দিচ্ছে। তে চুপি চুপি চোখ খুলে তাকালো। জাঙ্কুক জানলার পাশেই বসে আছে, মাথা নিচু, হাতে একটা বই। জাঙ্কুকের চোখে সারাদিনের ক্লান্তি, গালে ছায়া পড়েছে। জাঙ্কুককে দেখে তে একবার খুব মায়া হলো। এই লোকটা ওকে সব বিপদ থেকে রক্ষা করতে পারে। তে ভাবনার মাঝে জাঙ্কুক তের দিকে তাকালো, চোখে মুখে উদ্বেগ। ঘুম আসছে এখনো? ঘুম আসছে না? হঠাৎ জাঙ্কুকের কণ্ঠে তের বুক কেঁপে উঠলো। মুহূর্তেই দুজনের চোখাচোখি হলো। তে দৃষ্টি সরিয়ে খুব আস্তে বলল, না। জাঙ্কুক উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে এলো বিছানার দিকে। ওর পায়ের শব্দটা নরম, কিন্তু প্রতিটা পদক্ষেপ তের বুকের ভিতরে ধুকপুক বাড়াচ্ছে। জ্বালা করছে এখনো? একটু। আমাকে ডাকলি না কেন? আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, ঘুমাবেন না? জাঙ্কুক কিছু বলল না, বিছানার ধারে বসে পড়লো। ওর আঙুল ধীরে তের হাতের পিঠে ছুঁয়ে গেল, নরম আদরে ভাবে। খিদে পেয়েছে? তে মাথা নাড়লো ধীরে, যার অর্থ না। জাঙ্কুক নিঃশব্দে তের কপালে হাত রাখলো। তাপ কমছে একটু। জাঙ্কুকের গলার স্বর নিচু, কিন্তু অদ্ভুত কোমল। তে ধীরে ফিসফিস করে বলল, আপনি কিছু খাননি এখনো, তাই না? জাঙ্কুক হালকা হাসলো, না, আমি ঠিক জানতাম আপনি কিছু খাননি এখনো। আচ্ছা, কিভাবে জানতে? তে কিছু বলল না এবার, তবে ওর চোখের পানি সব বলে দিচ্ছে। এত আবেগ ও কিভাবে সামলাবে? প্রতিনিয়ত ওর বুক ভরে ওঠে অজানা আবেগে। সেই আবেগে রয়েছে ভয়, ভালোবাসা, কৃতজ্ঞতা, আর এমন এক অনুভূতি যা ভাষায় ধরা দেওয়া যায় না। জাঙ্কুকের গাল ছুঁয়ে আঙুল দিয়ে চোখের কোণার জল বিন্দুটুকু মুছে দিল। কাঁদছিস কেন? আমি বকেছি তোকে? না। তাহলে মেরেছি তোকে? না তো। তাহলে ছুঁয়েছি তোকে? তে গাল ফুলিয়ে জাঙ্কুকের হাতের দিকে নিজের আঙুল দিয়ে ইশারা করে বলে উঠল, এই যে ছুঁয়ে আছেন। আমার ছোঁয়া পছন্দ হচ্ছে না? খারাপ লাগছে? তে মাথা নেড়ে না বোঝালো, স্কিপা। খারাপ লাগছে না তো। তাহলে কি লাগছে? তে কথা ঘুরিয়ে বলল, আমি ভয় পেয়েছিলাম। আমি তার চেয়েও বেশি পেয়েছিলাম। মুহূর্তেই দুজনের চোখ মিলল। সেই চোখে না বলা কথা, চাপা আকুলতা এবং একটি বাধা সম্পর্কের অদৃশ্য সীমানা, যা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে। জাঙ্কুক হঠাৎ উঠে কম্বলটা টেনে দিল তের গায়ে। ঘুমো এখন, আমি এখানেই আছি। আপনি যাবেন না তো? না। তোকে রেখে কোথায় যাব আমি? তে চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম আসছে না। ও জানে জাঙ্কুক ঠিক পাশে আছে, তার দিকেই তাকে। তাও তে মন শান্ত হচ্ছে না। ও কি চাইছে ও নিজেও বুঝতে পারছে না। বাইরে আরো জোরে বৃষ্টি পড়ছে, আর ঘরের ভিতরে
দুজন নিঃশব্দ আত্মা একে অপরের সান্নিধ্যে ডুবে আছে। কোনো ছোঁয়া নেই, তবু ছুঁয়ে আছে একে অপরকে। কোনো স্বীকারোক্তি নেই, তবু ভালোবাসা নিঃশব্দ ঘোষণা দিচ্ছে। 5 মিনিট পর তে আবারও চোখ খুলল। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? জবাবে তে মাথা নাড়ল, যার অর্থ না। তাহলে ঘুমাচ্ছিস না কেন? তে নিজের পাশে খালি জায়গায় হাত নাড়িয়ে জাঙ্কুককে বলল, আপনি আসুন। মুহূর্তেই জাঙ্কুকের বুড়োজোড়া কুঁচকে গেল। এই মেয়েটা ওকে সবসময় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ব্যস্ত। এই যে তে এখন ওকে স্বাভাবিকভাবে কথাটি বলল, কিন্তু জাঙ্কুকের মন তো স্বাভাবিক নয়, বরং বড্ড অস্বাভাবিক এবং বেসামাল। কিন্তু এই বিষয়টা কি এই মেয়ে বুঝতে নারাজ? তুই ঘুমা, আমি এখানেই ঠিক আছি। তাহলে নিজের রুমে গিয়ে ঘুমান। তে ফটাফট উত্তর দিল। জাঙ্কুক এবার দীর্ঘশ্বাস ছাড়ল। আমাকে না জ্বালিয়ে শান্তি হয় না তোর। তে মুখ ভ্যাংচালো। অতঃপর জাঙ্কুক বাধ্য হয়ে তের অপর পাশে গিয়ে শুয়ে পড়ল। প্রথম প্রথম জাঙ্কুক কিছুটা দূরত্ব রাখলেও মিনিটের মধ্যেই সে নিজেই এই দূরত্ব ঘুচিয়ে ফেলল। তের পিঠ জাঙ্কুকের মুখ বরাবর। জাঙ্কুক এক হাত দিয়ে তের কোমর পেঁচিয়ে দ্রুততার সঙ্গে ওর নিজের একদম কাছে টেনে আনল। কি করছেন বলে ভয়ে উঠে যেতে চাইল তে, কিন্তু পারল না। আর একবার নড়াচড়া করবি তো তোর উপরে উঠে ঘুমাবো বলে রাখলাম। ব্যাস, এইটুকু কথাই যথেষ্ট ছিল তের নড়াচড়া বন্ধ করার জন্য। সকালটা নরম আলোয় ভরে উঠেছে। জানলার পর্দা দিয়ে সূর্যের আলো পড়েছে বিছানার চাদরে। তীব্র আলোয় তের ঘুম ভেঙে গেল। ধীরে ধীরে চোখ খুলতেই মুহূর্তেই ওর নিঃশ্বাস থেমে গেল। নিজেকে আবিষ্কার করলো জাঙ্কুকের উপরে। জাঙ্কুক একপাশে হেলে ঘুমিয়ে আছে, মুখে অদ্ভুত শান্তি। ওর এক হাত তের পিঠে এমন ভাবে জড়িয়ে আছে যেন একটু ছাড়লেই তে হারিয়ে যাবে। তে নড়তে চাইল, কিন্তু পারল না। ওর হাত যেন ওই উষ্ণ স্পর্শে আটকে গেছে। ও ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকালো। রাগী, জেদি, উগ্র সেই মানুষটা এখন একদম আলাদা। চোখের কোণায় হালকা ছায়া, ঠোঁট নরম করে রাখা। একটা হাত তের পিঠ আঁকড়ে ধরে, অপর হাতটা তের চুল ছুঁয়ে আছে হালকা করে, যেন ঘুমের মধ্যেও ওর দিকে টানছে তাকে। তে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। ওর বুকের ভিতর অদ্ভুত এক প্রশান্তি নেমে এসেছে। ও জানে জাঙ্কুক যতই রাগ করুক, যতই ধমকাক, এই মানুষটা ওর পাশে থাকবে সবসময়। ওর ভয়, ওর দুর্বলতা সবকিছু জাঙ্কুকের চোখে পড়ে এবং বিনা শব্দে ওর পাশে এসে দাঁড়ায়। জাঙ্কুক একটু নড়ল, চোখ আধখোলা করে তাকিয়ে দেখলো তে জেগে গেছে। চোখের কোণায় হালকা হাসি। জেগেছিস? জাঙ্কুকের ঘুম ঘুম স্বর নিঃস্বার্থক শোনালো তের কানে। তে কিছু বলল না, শুধু মাথা নাড়লো আস্তে। জাঙ্কুক আরো শক্ত করে জড়িয়ে ধরলো তের কোমর। নিচে ড্রয়িং রুমে সোফায় বসে আছে জাঙ্কুক, জেহো আর সুগা। জাঙ্কুকের মুখ স্থির, জেহো একাই বকবক করে যাচ্ছিল, সুগা পাশে চুপচাপ। হঠাৎ সুগার কণ্ঠ শুনে জাঙ্কুক মাথা তুলল। আমার বোনকে দেখে রাখার দায়িত্ব তোকে দিয়ে যাচ্ছি আমি, জাঙ্কুক। ওর কোনো রকম অযত্ন আমি সহ্য করব না। জাঙ্কুক মুখ ঘুরিয়ে তাকালো সুগার দিকে। সুগার কণ্ঠে আগের মতো আর সেই সহজ রসিকতা নেই, বরং এক অদ্ভুত ক্লান্তি। সুগার কথা শুনে যেও ফাজলামি করে হেসে বলল, তুই তো এমন ভাবে বলছিস যেন তুই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছিস। সুগার ঠোঁটে হালকা হাসি ফুটলো, কিন্তু ওর চোখে সেটা পৌঁছালো না। এমনও তো হতে পারে আমি আর না থাকলাম। মুহূর্তে জাঙ্কুকের দৃষ্টি বদলে গেল, মুখের ভাবভঙ্গির পরিবর্তন ঘটলো। সন্দেহ দৃষ্টিতে তাকালো সুগার দিকে। জাঙ্কুকের চোখের তীক্ষ্ণতা এমন ছিল যা দেখে সুগা ঘাবড়ে গেল। কি বললি তুই? জাঙ্কুকের সন্ধিয়ান কণ্ঠ। কি লুকাচ্ছিস তুই? যেও এবার সুগার দিকে তাকালো। ওর চোখে মুখে এখন ফাজলামির রেশ নেই। সিরিয়াস ভঙ্গিতে তাকিয়েছে সুগার দিকে। সুগা মুখ ঘুরিয়ে নিল, চোখে মুখে ভয় ধরা পড়লো তার। তবুও জোর করে মুখে হাসি টেনে বল, আশ্চর্য, তোরা এভাবে তাকিয়েছিস কেন? আর কি যে বলেছি আমি জাঙ্কুক, আমি কি লুকাবো? আমি তো এমনি মজা করে বললাম। জিয়াব তখন মাথা নেড়ে বলল, এসব আজাইরা মজা করতে আসিস কেন? উফ, তোরা তো দেখি খুব সিরিয়াস হয়ে গেলি। এই বলে সুগা কথা কাটানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের সন্দেহের নজর পরিবর্তন ঘটলো না। সুগা বিষয়টা বুঝতে পেরে জাঙ্কুককে উপেক্ষা করে ডেকে উঠল, বনু কই, দ্রুত আয়, আমার বেরোতে হবে। তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে নামার শব্দ হলো। তে এক প্রকার ছুটে এসে দাঁড়ালো সুগার সামনে, চোখ ভরা মায়া। ভাইয়া,
তুমি এখনই চলে যাবে? সুগা মুখে হাসি আনলো। হ্যাঁ বনু, অফিসে যেতে দেরি হয়ে যাবে নয়তো। আজ একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে নতুন ক্লায়েন্টদের সঙ্গে। আর একটু থেকে যাও না ভাইয়া। কণ্ঠে এমন অনুরোধ যেন ছেলেবেলার মতোই হাত টেনে ধরে রাখবে ভাইয়াকে। সুগা আদরে ভাবে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। আমি আবার আসবো বনু, তুই সাবধানে থাকবি, ঠিক আছে? আর জাঙ্কুকের কথা শুনে চলবি। ও তোর খারাপ চাইবে না কখনো। আমি তোকে যতটা ভালোবাসা এবং যত্নে রাখবো, জাঙ্কুকও ঠিক ততটা ভালোবেসে রাখবে তোকে। এটাই তোর ভাইয়ের বিশ্বাস। আর আমি জানি আমার বন্ধু আমার বিশ্বাসে যথেষ্ট মর্যাদা দেবে, তাই না জাঙ্কুক? বড় ভাইয়ের এমন আবেগী কথায় আবেগে তের গালবে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। সুগা বোনের চোখের জল মুছে আবারও মোলায়েম কণ্ঠে বলল, সবকিছুতে কাঁদতে হয় না বনু, মনে রাখবে যা হয় বা হবে সবকিছুই কোনো না কোনো ভালোর জন্যই হবে। সব সিচুয়েশনে নিজেকে স্ট্রং রাখতে হয়। আমি জানি জাঙ্কুক থাকতে তোর কখনোই খারাপ কিছু হবে না, সে হতে দেবে না। কিন্তু নিজেকে স্ট্রং রাখতে জানা দরকার, নয়তো মানুষ বারবার তোমাকে দুর্বল ভেবে আঘাত করতে চাইবে। ভাইয়ার কথা বোঝা গেল? তে ভাঙা গলায় জিজ্ঞাসা করলো, ভাইয়া তুমি এভাবে বলছো কেন? তুমি কি কোথাও যাচ্ছ? না হলে তুমি থাকতে আমাকে কে আঘাত করবে? সুগা হেসে মাথা নাড়ল, না বনু, কোথায় যাব আমি? আমি এমনি বললাম আর কি। এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে বনু, তাহলে আমি যাই। তে মাথা নাড়ল। সুগার পিছনে যেতে যেতে বলে উঠলো, তুমি আবার কবে আসবে ভাইয়া? দ্রুত আসার চেষ্টা করব। অফিসে পেন্ডিং কাজগুলো সেরেই তোমাদের কাছে ফিরে আসবো। অতঃপর বেরোনোর আগে সুগা একবার ফিরে তাকালো জাঙ্কুকের দিকে। আমার বোনের দায়িত্ব আমি তোকে খুব বিশ্বাস করে দিচ্ছি জাঙ্কুক। আর আমি জানি তুই আমাকে নিরাশ করবি না, আমার থেকেও বেশি ভালোবেসে রাখবি ওকে, এটা আমি জানি। কিন্তু তাও বলছি ওকে যত্নে রাখিস। জাঙ্কুক সুগার দিকে চুপচাপ তাকিয়ে রইল, কিছু বলল না। সুগার গলায় অদ্ভুত এক থমথমে ভার, ওর হাসির আড়ালে যেন একটা ঘন ছায়া লুকিয়ে আছে, যা জাঙ্কুকের মন ভারী করে দিচ্ছে প্রতিনিয়ত। যেওপার সুগা দুজনেই চলে যাওয়া মাত্রই ঘরটা ভারী হয়ে উঠল। তে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, চোখের কোণে এখনো অশ্রু জমে আছে। জাঙ্কুক তাকিয়ে রইল ওর যাওয়ার পিঠে। জাঙ্কুকের মনে অদ্ভুত এক আশঙ্কা জন্ম নিচ্ছে। সুগার আচরণ গত 1 মাস ধরে কেমন যেন বদলে গেছে। আগের মতো জাঙ্কুকের সাথে কথা বলতে চায় না, ব্যস্ততার অজুহাত দিতে থাকে। তে যখন প্রথম জাঙ্কুকের বাড়িতে এসেছিল, সুগা প্রায় প্রতিনিয়তই বোনকে দেখার জন্য ছুটে আসে। কিন্তু এখন সপ্তাহ পর সপ্তাহ, এমনকি পুরো মাস কেটে গেলেও আসতে চায় না। আর না জাঙ্কুকের সাথে দেখা করতে চায়, যেন নিজেকে আড়াল করতে চায় সে। সবসময় হাসি খুশি দায়িত্ব জ্ঞান ছেলেটা হঠাৎ এমন পরিবর্তন জাঙ্কুকে খুব ভাবাচ্ছে। আজকাল কথায় কথায় বলতে থাকে, বোনটার দায়িত্ব তোর হাতে, ওর অযত্ন যেন না হয়। এইসব ভাবনার মাঝে জাঙ্কুক এক পলক তের রুমের দিকে তাকালো। অন্য সময় হলে জাঙ্কুক হয়তো তের পিছু ছুটতো, তেকে আদরে ভাবে মানাতো, কিন্তু আজ জাঙ্কুক তেমনটা করার সময় পেল না। জাঙ্কুকের কপালে চিন্তার ভাঁজ। টেবিলের উপরে রাখা ফোনটা হাতে নিল, চোখের দীর্ণতা নামলো, দ্রুত কাউকে ফোন করলো। ফোনের ওপার থেকে কল রিসিভ হতেই জাঙ্কুকের কণ্ঠে নেমে এলো গভীর কঠোর স্বর, আমি একজনের ফটো পাঠাচ্ছি, ডিটেলস সহ। আজ থেকে তার উপর কড়া নজর রাখতে হবে। কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, কি খাচ্ছে, সব জানতে চাই, কোনো ভুল যেন না হয়। ওপাশ থেকে কিছু উত্তর এলো হয়তো। জাঙ্কুকের ঠান্ডা গলায় বলল, কাজটা দ্রুত শেষ হওয়া চাই। কল কেটে দিয়ে জাঙ্কুক আবারও কিছুক্ষণ তাকিয়ে রইল তের রুমের দিকে। দরজা বন্ধ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। জাঙ্কুকের চোখ কেবল একটাই প্রশ্ন, সুগাকে কিছু লুকাচ্ছে? আজ সারাটা দিন তে মন খারাপ করে বসেছিল। জাঙ্কুক নিজেও আজ থেকে এত ঘাটায়নি, নিজের মতো করে থাকতে দিয়েছে। আজ বাদে কাল কলেজ ক্যাম্পেইন শেষ হয়ে যাবে, তারপরে জিমিন ফিরে আসবে, তারপর আবারও সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। রাত ঘনিয়ে এসেছে। জাঙ্কুক এখন তের রুমের দরজার সামনে দাঁড়িয়ে। তে দুপুরেও কিছু খায়নি, এখন না খেলে আবার অসুস্থ হয়ে পড়বে। ওষুধগুলো আজ খাওয়া হয়নি ওর। সারাদিন এত ব্যস্ত ছিল সে, মেয়েটার প্রতি নজরে দিতে পারেনি। আর সেই অন্যমনস্কতার অপরাধবোধ যেন জাঙ্কুকের বুকের ভেতরে খোঁচা দিচ্ছে। তেকে একবারও দেখার সময় পায়নি, তাই কিছুটা অসন্তুষ্ট ওর মধ্যে কাজ করছে। জাঙ্কুক দরজায় টোকা দিতেই ভিতর থেকে ভেসে এলো মিষ্টি এক মিনমিনি কণ্ঠ,
দরজা খোলাই আছে। জাঙ্কুক আর দেরি করলো না, দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখা গেল তে খাটে হাঁটু মুড়ে বসে আছে, যেন কিছুক্ষণ আগেই ঘুম ভেঙেছে। এলোমেলো চুলগুলো ঘুম থেকে ওঠার ফলে মুখশ্রী জুড়ে এক শান্ত স্নিগ্ধতা ছড়িয়ে আছে, আর বোকাশোকা চোখে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক হাতে খাবারের ট্রে নিয়ে এগিয়ে এলো, নরম কণ্ঠে বলল, দুপুরে খাসনি কেন? তে নিচু কণ্ঠে বলল, এমনি, খেতে ইচ্ছে করছিল না। তাহলে কি করতে ইচ্ছে করছিল? কিছু না তো, জাঙ্কুক হালকা কণ্ঠে বলল। আচ্ছা। তে একটু চুপ করে রইল, অতঃপর আর চোখে তাকিয়ে খুব নিচু কণ্ঠে বলল, আপনি খেয়েছেন? জাঙ্কুক গভীর দৃষ্টি দিল তের উপরে, মুখ কাচুমাচু করে রেখেছে, যেন এই কথা জিজ্ঞাসা করার অপরাধে জাঙ্কুক ওকে খেয়ে ফেলবে। তোর কি মনে হয়? জাঙ্কুকের ঠান্ডা কণ্ঠ, আপনি কাজে এতটাই ব্যস্ত থাকেন যে খাবারের কথা ভুলে যান। তাহলে খাবারের কথা মনে করিয়ে দেওয়ার দায়িত্বটা কার? আপনার হবু বউয়ের। আমি কেন মনে করিয়ে দিতে যাব? আমি কি আপনার বউ নাকি? আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল তে। মুহূর্তেই জাঙ্কুকের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, সারাদিনের টেনশন ক্লান্তি যেন এক নিমিষেই মুছে গেল। জাঙ্কুক তেকে একটু বাজিয়ে দেখার জন্য বলল, আমি কখন বললাম তুই আমার বউ? সেটা তো তুই বললি। তে অভিমানী দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের চোখে চোখ রেখেই বলতে লাগলো, আমার হবু বউ কে হতে পারে? তোর কি মনে হয়? জাঙ্কুকের এমন কথায় তে চুপসে যাওয়া মুখটা যেন আরো চুপসে গেল, চোখে মুখে তীব্র অভিমান ফুটে উঠল। অতঃপর চোখ নামিয়ে অভিমানী কণ্ঠে বলল, আপনার বউকে আমি কি করে জানবো? জাঙ্কুক এবার সশব্দে হেসে ফেলল, চোখে আদরে ভাব। খুব বিয়ের শখ জেগেছে দেখছি। বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে হ্যান্ডেল করতে হয় জানিস তো? পারবি তো আমাকে সব রকম ভাবে হ্যান্ডেল করতে? বোকাতে পিট করে তাকালো জাঙ্কুকের দিকে, যেন কথার মানে ধরতে পারছে না। জাঙ্কুক মুচকি এসে মাথা নাড়ল, অতঃপর আদরে ভাবে বলল, এই ছোট্ট